প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা বিভাগের আমি মোহাম্মদ শফিকুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের বাংলা সাহিত্যের অত্যন্ত মেধাবী কবি, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের ষষ্ঠ সর্গ, যার নামকরণ বধ, এই অংশ থেকে তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটির বাকি আলোচনা শেষ করব। তোমরা অনলাইন ক্লাসে গত ক্লাসে তোমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিস্তারিত জেনেছ। তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি। আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ দ্বিতীয় ক্লাসে এই কবিতার অংশটুকু কিছুটা পড়ে বাকি কবিতার বিষয়বস্তু এবং আমরা এই কবিতাংশ থেকে কি শিখলাম সেটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদেরকে কবিতার কিছু অংশ পড়ছি, তারপরে আমি কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পুষিল রক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এ কাজ নিকষাস্পতি তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। শুনি শুম্ভনিভ কুম্ভকর্ণ ভাতৃষ্পুত্র বাসব বিজয়। নিজ গৃহপথ তাত দেখাও তস্কর, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়দার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। আমরা কবিতার কিছু অংশ পড়লাম। এই কবিতার মধ্যে লঙ্কার রাজা রাবণ সীতাকে নিয়ে যাওয়ার জন্যে রামচন্দ্র দেবতাদের সহযোগিতায় লঙ্কা আক্রমণ করেছে সীতাকে উদ্ধারের জন্য। রাজা রাবণ তার জ্যেষ্ঠ পুত্র বীরবাহুকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন। বীরবাহু বীরত্বের সাথে যুদ্ধ করে সেই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। রাজা রাবণ জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু দেখে পিতা হিসাবে কেঁদে উঠেছেন এবং বারংবার তিনি বলেছেন, হা পুত্র হা বীরবাহু, বীরেন্দ্র কেশরী, কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে। বীরবাহুর মৃত্যুর পর যুদ্ধকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য তার সহোদর মেঝ ভাই কুম্ভকর্ণকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। কুম্ভকর্ণেও যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছে। এইবার লঙ্কার শেষ আশ্রয়স্থল রাজা রাবণের কনিষ্ঠ সন্তান মেঘনাদ, মেঘের মতো যার গর্জন, বীর পুত্র মেঘনাদকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রামচন্দ্রের এই যুদ্ধকে মিটিয়ে দেওয়ার জন্য মেঘনাদ সেনাপতির দায়িত্ব গ্রহণ করার পর যুদ্ধে অবতীর্ণ হবেন। ঠিক ওই সময়ে তিনি ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার
পূজা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে তিনি প্রবেশ করলেন। এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে তিনি পূজায় রত অবস্থায় ধ্যানমগ্ন। রাজা রাবণের এক ভাই যে নাকি তাকে পরিত্যাগ করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে, স্বাধীনতার বিরুদ্ধে যে রামচন্দ্রের সাথে যোগ দিয়েছে, সেই বিভীষণ রামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণকে মায়াদেবীর ছলনায় নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে এসেছেন। লক্ষ্মণ মেঘনাদকে হত্যা করার জন্য পিছন দিক থেকে অস্ত্র উঁচিয়ে আঘাত করার জন্য উদ্যত হয়েছে। মেঘনাদ ধ্যানমগ্ন অবস্থায় এই অস্বাভাবিক সমরের বা অস্বাভাবিক যুদ্ধের বা তাকে হত্যা করার পরিকল্পনা বুঝতে পেরে উঠে দাঁড়িয়েছেন। তারপরে তিনি লক্ষ্মণকে বলেছেন যে এটা তো যুদ্ধের রীতি নয়, যুদ্ধ করতে হলে আমাকেও অস্ত্র দিতে হবে, আমি অস্ত্র আনতে যাব। মেঘনাদ অস্ত্র আনার জন্য যখন নিকুম্বিলা যজ্ঞাগার থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক তখন দরজায় তার চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে এবং তার চাচা জানে যদি মেঘনাদ অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে এসে যদি যুদ্ধে লক্ষ্মণের সাথে অবতীর্ণ হয়, তাহলে লক্ষ্মণ নিশ্চিত পরাজিত হবে। যে কারণে বিভীষণ তাকে যেতে দিচ্ছে না অস্ত্র আনার জন্য। নিজের আপন চাচাকে এই তার দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে থাকা দেখে তিনি এই বিভীষণের প্রতি যে খেদোক্তি, যে তিরস্কার এবং যে কথাগুলো এখানে তিনি বলেছেন, সেগুলোই কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার অন্তর্ভুক্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্রহীন মেঘনাদকে আঘাত করার জন্য লক্ষ্মণ উদ্যত হয়েছে, কিন্তু মেঘনাদ ভীত হননি। একজন বীর যেভাবে যুদ্ধ করে ঠিক সেইভাবে লক্ষ্মণকে তাকে অস্ত্র প্রদানের জন্য আহ্বান জানায় এবং যুদ্ধক্ষেত্রে দুইজন সমানভাবে অবতীর্ণ হতে আহ্বান করে, কিন্তু লক্ষ্মণ তাতে রাজি হয়নি। আবার আমরা দেখেছি তার চাচা বিভীষণকে মেঘনাদ বারবার তার বংশের ঐতিহ্য, সম্মান, সকল কিছু বুঝিয়ে দিচ্ছেন এবং তিনি এটাও বোঝাতে চাচ্ছেন যে তুমি এমন একজন মায়ের সন্তান যে কিনা নিকষা সতী দেবী এবং তুমি রাক্ষস শ্রেষ্ঠ রাবণের সহোদর, আর যারা নাকি লঙ্কা রাজ্যকে সুন্দর সুচারুরূপে পরিচালনা করছে, তুমি সেই রাজবংশের একজন প্রতিনিধি। এ অবস্থায় তুমি যুদ্ধক্ষেত্রে কখনোই বিরোধী পক্ষের অবলম্বন হতে পারো না। তোমার রক্তে আমারই বংশের, আমারই পিতার এবং আমারই অন্যান্য সহোদরদের রক্ত প্রবাহিত এবং দেশ মাতৃকার জন্য তুমি কখনোই তোমার এই ঐতিহ্য এবং এই ইতিহাসকে তুমি জলাঞ্জলি দিতে পারো না। কিন্তু আমরা দেখছি এইখানে বিভীষণ অনড়, তিনি রামচন্দ্রের পক্ষ নিয়েছেন এবং তিনি বারবার বলছেন যে রাজা রাবণ যে যুদ্ধ করছে সেটা অন্যায় যুদ্ধ, যে কারণে আমাকে রামচন্দ্রের পক্ষ অবলম্বন করতে হয়েছে। কিন্তু এখানেও আমরা দেখি যে কোনো অবস্থাতেই মেঘনাদ, যার এত বীরত্ব, এত বীর একজন সেনানী,
এই যুদ্ধের সেনাপতি সে কিন্তু তার চাচাকে তার বংশের, তার রাজমর্যাদার, তার দেশের স্বাধীনতার কথা বলে তাকে একটুও টলাতে পারছেন না। এই কবিতার মধ্যে মেঘনাদের এই যে খেদোক্তি, তার চাচার প্রতি তার যে উষ্মা প্রকাশ এবং তার চাচাকে সরে যাওয়ার জন্য এবং একজন বীরের মতো যুদ্ধ করার জন্য দ্বার থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন, তার চাচা কিন্তু সেটা করছেন না। এই যে মেঘনাদের তার দেশের প্রতি ভালোবাসা, তার দেশের প্রতি যে গভীর প্রেম, সেটা কিন্তু তার এই চাচার প্রতি প্রতিটি কথায় প্রতিফলিত হয়েছে। এই কবিতা অংশটুকুর মধ্যে আমরা আরো যে জিনিসটি দেখতে পাই বা বুঝতে পারি, সেটা হলো মেঘনাদ তার নিজ দায়িত্ব পালনের জন্য তিনি কিন্তু সর্বক্ষণ চেষ্টা করে গেছেন। তার পিতা প্রদত্ত দায়িত্ব দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতাকে রক্ষা করা, এবং রামচন্দ্রকে দেশ থেকে তারা যে এসছে সমুদ্রের মধ্যে বাঁধ দিয়ে দেবতাদের সহযোগিতায় তাদেরকে এই দেশ থেকে বিতাড়ন করে আবার লঙ্কা রাজ্যের স্বাধীনতাকে পুনঃপ্রতিষ্ঠা করা যে দায়িত্ব তার বাবা তাকে দিয়েছে, তার বড় ভাই বীরবাহু এবং আরেক চাচা কুম্ভকর্ণের মৃত্যুর পর যে দায়িত্ব তিনি পেয়েছেন, সেই দায়িত্ব কিন্তু তিনি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন। কিন্তু দেখা যাচ্ছে চাচার বিভীষণের এই যে নিজ দেশের স্বাধীনতার বিপক্ষে তার যে অবস্থান, সেই এই অবস্থানের কারণে কিন্তু মেঘনাদ লক্ষ্মণকে উপযুক্ত শিক্ষা দিতে পারছেন না। নিজের ঘরের, নিজের রক্তের, নিজের বংশের মানুষ যদি তার অন্যজনকে তার কর্তব্যে বাধা প্রদান করে, তাহলে কিন্তু শত্রুরা সক্রিয় হয়ে উঠতে বাধ্য এবং তারা কিন্তু জয়লাভ করে। তো মেঘনাদ তার নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পরেও সে কিন্তু তার দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারে। নিজের ইতিহাস, ঐতিহ্য এবং নিজের মর্যাদা বারংবার স্মরণ করিয়ে দিয়েছেন তার চাচাকে। তিনি বলেছেন যে আমরা এমন এক বংশের এবং এমন এক দেশের প্রতিনিধিত্ব করছি যেখানে প্রজাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা প্রজাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের অবস্থান দেশময় করে দিয়েছি। বিভিন্ন উপমা, উৎপ্রেক্ষা এবং বিভিন্ন প্রাণীদের সাথে তুলনা করে মেঘনাদ তার চাচাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই বংশের মানুষ এত নিচু অবস্থায় তার অবস্থান নিতে পারে না। তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সকলের উপরে। এই অবস্থায় একজন বীর সেনানী রাক্ষসদের শ্রেষ্ঠ রাবণের ভাই হয়ে তার পক্ষে কাজ মানায় না। আমরা এখানে মেঘনাদের তার দেশের প্রতি যে প্রেম, দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তার প্রত্যেকটি কথায়, তার প্রত্যেকটি বক্তব্যে, তার প্রত্যেকটি আবেগে আমরা তা সুন্দরভাবে দেখতে পাই। এই কবিতার মধ্য দিয়ে দেশপ্রেমের এমন এক বিষয় স্পষ্ট হয়েছে যা আদি রামায়ণের মধ্যে, যেটা লেখক ছিলেন বাল্মীকি, সেখানে বাল্মীকি যে জীবন দর্শন নিয়ে এসেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেই জীবন দর্শনে পুরো বিপরীতমুখী অবস্থানে, অর্থাৎ মানুষের জায়গা নিয়ে বিশ্ব সাহিত্যে যে মানুষের জীবনবোধ এবং মানুষের চাওয়া পাওয়াই প্রথম এবং মানুষই যে শ্রেষ্ঠ, সেটা কিন্তু তিনি এই মধুসূদনের লেখা নবরামায়ণ মেঘনাদ বলে কিন্তু আমরা এটা নতুনভাবে দেখতে পাই। এখানে দেশ এবং দেশের স্বাধীনতা হলো
মুখ্য, অন্যান্য বিষয়গুলো গৌণ হিসেবে পরিণত হয়েছে। একজন নারীকে তার স্বামীর অথবা তার দেবরের কাজের বিচারের জন্য রাজা রাবণ সীতাকে এনে যে অশোক কাননে রেখেছেন মর্যাদা সহকারে, তাকে উদ্ধারের জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশকে নষ্ট করে দেওয়া হলো, তার সৌন্দর্য হানি করা হলো, বীরদেরকে যুদ্ধের নিয়মের বাইরে যে হত্যা করা হলো, এই সকলই কিন্তু রামচন্দ্র করেছেন দেবতাদের সহযোগিতায়। এখানে মেঘনাদ মেঘের মতো গর্জন করে লড়েছেন মাতৃভূমির স্বাধীনতার জন্য। মেঘনাদ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমকে টিকিয়ে রাখার জন্য চাচাকে বারংবার দরজা থেকে সরিয়ে করেছেন। এই যে তার দায়িত্বের প্রতি তার নিজের যে স্পৃহা, দায়িত্বের প্রতি তার যে আনুগত্য, এ সকলেই কবিতার শেখার একটি বিষয়। এবং মাতৃভূমি যে সকল কিছুর উপরে শ্রেষ্ঠ, মাতৃভূমিকে বাদ দিয়ে যে কিছু কল্পনা করা যায় না। মানুষ গৌণ, কিন্তু দেশ এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য একজন মেঘনাদ তার লঙ্কা রাজ্যকে রক্ষা করার জন্যে পূজা করে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন, আর তার চাচা তাকে হত্যা করার জন্য, যারা নাকি দেশকে আক্রমণ করেছে সেই বিরোধী শক্তির লক্ষণকে মায়াদেবীর ছলনায় এর সামনে উপস্থিত করেছে। লক্ষণ অস্ত্রাগার থেকে অস্ত্র আনতে যাচ্ছে, কিন্তু বিভীষণ তার এই ভ্রাতৃষ্পুত্রকে যেতে দিচ্ছেন না। এই যে অন্যায় অবরোধ, এটার প্রতিবাদে মেঘনাদ আমাদেরকে কবিতার মধ্য দিয়ে বুঝিয়েছেন যে নিজের বংশ, মর্যাদা, ইতিহাস, ঐতিহ্য যেমন একজন মানুষের চরিত্রে এবং কাজে প্রতিফলিত হতে হবে, ঠিক তেমনি দেশ এবং দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল তার সম্মিলন রাখতে হবে। এই মহাকাব্যের, মেঘনাদবধ মহাকাব্যের এই ষষ্ঠ পর্বের এই বধ অংশ থেকে আমাদের যে অংশটুকু পাঠ্য, তা থেকে আমরা এই শিক্ষাটুকু গ্রহণ করছি যে মেঘনাদ এবং তার চরিত্র এবং তার দেশপ্রেম আমাদের জন্য এক অনন্য উদাহরণ এবং দৃষ্টান্ত হিসাবে প্রতিফলিত হবে। তোমরা যারা অনলাইন ক্লাসে আজকে উপস্থিত ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।